কিন্তু মামলা মোকদ্দমার কোথাও ছিলামও না, উপস্থিতও ছিলাম না। আমার ভালো লাগে নাই আসলে। তারপরে আমাদের নির্বাচনটা আসলে অনেক বেশি হাইপ উঠে গেছে। এত হাইপও দরকার ছিল না, প্রয়োজন ছিল না। আমার কাছে মনে হয়েছে যে তারপরে এখন অ্যাটলিস্ট ভালো কিছু করা উচিত। নিপুণের তো কোনো লোভই নেই, নিপুণ খুব ভালো ম্যাম। নিপুণও কিন্তু মোটামুটি সব দিক থেকে চেষ্টা করেছে, একা একা টেনেছে। নিপুণের প্রবলেম হয়ে গিয়েছিল যে লাস্ট 2 ইয়ার্স সে একা একা টেনেছে পুরো। কাঞ্চন ভাই সাপোর্ট ছিল না এরকম? কাঞ্চন ভাই তো আসলে আমাদের সিনিয়র মানুষ, কাঞ্চন ভাই তো ওইভাবে আসলে সারাক্ষণ ওনার তো একটা বয়সও হয়েছে। সো নিপুণ কিন্তু একা, অনেক ফিনান্সিয়াল সাপোর্টের তো দরকার হয়, সেগুলো নিপুণ আসলে একাই টেনেছে। এখন এসে হয়তোবা আমার এই মুহূর্তে কোনো সুপারহিট ছবি নাই, এটা সত্যি কথা, এটা মেনে নিলাম। কিন্তু সিনেমার প্রতি আমার যে ডেডিকেশন ছিল গত 10-12 বছরের, এটা আপনি কিভাবে ফেলে দিবেন? অবশ্যই না, তোমার অনেক ছবি তো একাধিক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। একজন শাকিব খান 25 বছরে, হয়তোবা 10 বছরই তার অনেক ভালো হিট ছবি ছিল না, কিন্তু 25 বছরের মাথায় এসে আজকে শাকিব খান কোথায় দাঁড়িয়ে আছেন। সো আমি হতাশাবাদীদের দলের না, আসলে আমি জানি খুব অভিমানী একটা ছেলে। আমি নিজের সাথে অভিমানী করি যে আমি আসলে যা না, যখন সেটা হয়ে যায় বা যখন কেউ বলে ফেলে, তখন আসলে কষ্টটা বেশি লাগে। তো আমি ইমন, তোমার কাছে শুনতে চাই, যদিও এইসব টপিকে আমার খুব বেশি কথা বলতে আই এম নট কমফোর্ট, তারপরও শিল্পী সমিতিতে কিছুক্ষণ থাকতে চাই। ডিপজল ভাই দীর্ঘদিন পর প্যানেলে এলেন, এবং প্যানেলে এলেন বলতে একটু নেতৃত্বের জায়গায় এটা এলেন। তো তারপরেও নিপুণ, ডিপজল এসব কিছু হয়েছে, আমি সেই বিষয়েও এড়িয়ে একটু যদি বলি যে এখন এই অবস্থায় আসলে সম্পর্কগুলো কতটুকু উন্নতি হয়েছে। শুধু নিপুণ জায়েদ না, বাকিরাও তো বিচ্ছিন্ন ছিল। অরুণ বিশ্বাস, সুচরিতা, অঞ্জনা এ পাশে আছে তো এ পাশে থাকে না, তো শাওনুরের সাথে আবার মাঝে ঝামেলা হলো, কি নানা রকম। তো আমি ইন জেনারেল, তুমি যেহেতু খুবই কানেক্টিভ এবং খুবই কোনোবারই তুমি হারোনি, বা তুমি খুব পপুলার, ভোটেও পপুলার, তো সে জায়গায় সম্পর্ক উন্নয়ন হয়েছে আসলে, আদৌ হচ্ছে? আসলে সম্পর্ক উন্নয়ন এটা আসলে একটা লং প্রসেস আমার কাছে মনে হয়েছে। যে এই প্রসেসটা আসলে অন্যভাবে ধরো তোমাদের মিটিং এ এখন ইন জেনারেল কেমন আসে? আমি আজকে লাস্ট 4-5টা মিটিং আমি যেতে পারিনি শুটিং এর কারণে, ব্যস্ত ছিলাম। সো আমাকে মিশা ভাই ফোন দিয়ে বললো যে আজকে অ্যাটলিস্ট একটু আসিস। আমি বললাম যে আমি ঢাকায় আছি। সো আজকে আমি গিয়েছিলামও, তো খুব বেশিক্ষণ সময় থাকতে পারিনি, কিন্তু আমি দেখলাম যে 21 জন তো থাকে, প্রায় 19 জনের মতোই ছিল উপস্থিত। অলমোস্ট সবাই ছিল, আচ্ছা, আমি সবাইকে পেয়েছি আসলে। তো অন্যান্য মিটিংয়ে কি সবাই এসেছে কিনা আমি জানি না, 2-1 বাদে সবাই ছিল। আর এই যে বিষয়গুলো তোমাকে অস্বস্তি দেয় কিনা? কোন বিষয়গুলো? এই যে মামলা মোকদ্দমা হলো, ডেফিনেটলি এগুলো তো ভালো লাগার বিষয় না আসলে। এগুলো আমি কখনোই পছন্দ করিনি। আমি গতবারও ভালো লাগেনি আমার কাছে। এই জন্য আমি কিন্তু মামলা মোকদ্দমার কোথাও ছিলামও না, উপস্থিতও ছিলাম না। আমার ভালো লাগে নাই আসলে। তারপরে আমাদের নির্বাচনটা আসলে অনেক বেশি হাইপ উঠে গেছে। এত হাইপও দরকার ছিল না, প্রয়োজন ছিল না। আমার কাছে মনে হয়েছে যে তারপরে এখন অ্যাটলিস্ট ভালো কিছু করা উচিত। নিপুণেরও যেমন সদিচ্ছা ছিল, শিল্পী সমিতি নিয়ে ওর ডেফিনেটলি অনেক ভালো ভালো প্ল্যান ছিল, যেহেতু আমরা 2 বছর ছিলাম। জায়েদ ভাইয়ের সাথেও ছিলাম আমি প্রায় 4 বছরের মতো, মিশা ভাইয়ের সাথে। তাদেরও বেশ কিছু আন্তরিকতা দেখেছি, যে সব আর্টিস্টদেরকে নিয়ে, সিনিয়রদেরকে নিয়ে ছিল। নিপুণের তো কোনো লোভই নেই, নিপুণ খুব ভালো ম্যাম। নিপুণও কিন্তু মোটামুটি সব দিক থেকে চেষ্টা করেছে, একা একা টেনেছে। নিপুণের প্রবলেম হয়ে গিয়েছিল যে লাস্ট 2 ইয়ার্স সে একা একা টেনেছে পুরো। কাঞ্চন ভাই সাপোর্ট ছিল না এরকম? কাঞ্চন ভাই তো আসলে আমাদের সিনিয়র মানুষ, কাঞ্চন ভাই তো ওইভাবে আসলে সারাক্ষণ ওনার তো একটা বয়সও হয়েছে। সো নিপুণ কিন্তু একা, অনেক ফিনান্সিয়াল সাপোর্টের তো দরকার হয়, সেগুলো নিপুণ আসলে একাই টেনেছে। ওকে আসলে কেউই সাপোর্ট দিতে পারেনি। সো দিক থেকে বলবো যে নিপুণ একদম একাই করেছে সব কিছু। আর এদিক দিয়ে যদি বলি, এবার যেমন ডিপজল ভাই তো মোটামুটি একটা ভালো পজিশন বিলং করে। তো ডিপজল ভাইয়ের অনেক কিছু আছে যে ডিপজল ভাই এবার একাই করতে হবে, বাট ডিপজল ভাই হয়তো গায়ে লাগবে না অনেক কিছু, কারণ উনি আগের থেকেই করে অভ্যাস, খাওয়া দাওয়া করে অভ্যাস। এটা আসলে আরও পরে আস্তে আস্তে আরও বোঝা যাবে। এই টিমের সবার সাথেই আমার আমরা তো কাজ করি দীর্ঘদিন ধরে। মিশা ভাইয়ের সাথে আমি 4 বছর ছিলাম, ওনার আন্ডারে সভাপতি ছিলেন, নিপুণের সাথে ছিলাম। সো আমার মনে হয় যে এই টিমটা যত টাইম যাবে তত বোঝা যাবে যে আসলে কীরকম করছে। রাইট।
তো এর ভেতরে ধরো ম্যাক্সিমামই তো তুমি বা মিশা ভাই ছাড়া চলচ্চিত্রে তো খুবই অনিয়মিত সদস্য বেশি। ডেফিনেটলি তো শিল্পী সমিতির মূল কাজ তো অভিনয় নাকি, মানে 100% শিল্পীদের মূল কাজ অভিনয় করা। শিল্পীদের মূল কাজ তো অভিনয়। তো ছবি করা বা ছবি প্রডিউসের জায়গাটা নিয়ে যাওয়া বা ছবি নিয়ে আলোচনা, সেগুলো কি, বা মোস্ট অফ দ্য সিনিয়র এখন অনেকেই বেকার, মানে শব্দটা হয়তো শুনতে একটু খারাপ লাগবে কিন্তু বাস্তবতা আসলে অনেক দিন তারা ছবি চায়, তাদের সাথে কথা বললে শুনি যে আমাদের ক্ষুধা আছে ভালো ছবির, কিন্তু কেউ ডাকে না বা তাদের নিয়ে ভাবছে না কেউ। তো এগুলো আদৌ কি মিটবে, আদৌ কি প্রোগ্রেসের দিকে যাবে? মানে ছবি তো হরহামেশা শুনছি গত ঈদে 12টা না 14টা, এবার লটারি করে কমানো হবে, কিছু ড্রপ যাচ্ছে, কিন্তু বেকারের সংখ্যা তো বাড়ছে। ডেফিনেটলি বাড়ছে আসলে, মানে এখন নাটক হচ্ছে প্রচুর। আমি আমাদের শিল্পী সমিতির কয়েকজনকে বললাম, সবাই নাটকে ব্যস্ত না, না আমি ওনাদেরকে বললাম যে নাটক করেন, মানে অভিনয়টা করাটাই তো হচ্ছে ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা। তো ওনারা যেহেতু ফিল্মেই করে, নাটকের ওই ডিরেক্টররা ওইভাবে হয়তো বা ওনাদেরকে ওইভাবে মানে পরিচয় নেই। সো এটা একটা, মানে শিল্পীদের কাজ তো আসলে অভিনয় করা, কিন্তু শিল্পী সমিতির কাজ আসলে সিনেমা প্রডিউস করা না আসলে। মানে অনেকেই বলে যে শিল্পী সমিতি এসে সিনেমা প্রডিউস করবে, এটা আসলে শিল্পী সমিতি কখনোই প্রডিউস করেনি, প্রযোজক সমিতি প্রডিউস করবে। সো আমার মনে হয় যে বেশ কিছু কয়েকজন ইউটিউবের মানে চ্যানেলে এসেছিল এফডিসিতে, আমি আজকে শুনলাম মিশা ভাই নাকি বলেছে যে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে একটা কন্ট্রাক্ট করছে, অন্যান্য যারা আছেন, যেমন মায়ের ক্যারেক্টার হতে পারে বা বাবার ক্যারেক্টার হতে পারে, আমাদের যারা সিনিয়ররা আছেন তারা সব দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী। সো ওনারা যদি কাজ করেন ডেফিনেটলি ওই ইউটিউবগুলো উপকৃত হবে। মানে তারা তো আসলে তো তারা পরিচিত মুখ এবং গুণীজন নাটক আর কি। হ্যাঁ, সো ইউটিউব ভিত্তিক নাটক, এবং আস্তে আস্তে চ্যানেলগুলো যারা আছেন তারাও যদি একটু মানে সুদৃষ্টি দেন তাহলে ওনারা ডেফিনেটলি ব্যস্ত হয়ে যাবেন আমার মনে হয়। সো তোমার ক্যারিয়ার গোল কি, মানে এই ব্যবসার পাশাপাশি সিনেমা এবং আপাতত সিনেমাটাই ধরে রাখা, এরকমই তো? আমার আসলে মানে সিনেমা হচ্ছে আমার কি বলবো এটাকে, এটা আমার এমন একটা মাথায় এমন একটা জায়গায় আছে বা হার্টের এমন একটা জায়গা আছে সিনেমাটা। এটা দেখেন, এখন এসে হয়তো বা আমার এই মুহূর্তে কোনো সুপারহিট ছবি নাই, এটা সত্যি কথা, এটা মেনে নিলাম, কিন্তু সিনেমার প্রতি আমার যে ডেডিকেশন ছিল গত 10-12 বছরের, এটা আপনি কিভাবে ফেলে দিবেন? অবশ্যই না, তোমার অনেক ছবি তো একাধিক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। একজন শাকিব খান 25 বছরে, হয়তো বা 10 বছরই তার অনেক ভালো হিট ছবি ছিল না, কিন্তু 25 বছরের মাথায় এসে আজকে শাকিব খান কোথায় দাঁড়িয়ে আছেন। সো আমি হতাশাবাদীদের দলের না আসলে, আমি জানি যে আমার যেহেতু অভিনয় করাটাই হচ্ছে আমার মূল টার্গেট, আমি একটা সময় একটা জায়গায় যাব। আর ডেফিনেটলি প্রডিউসার বা ডিরেক্টররা, যেমন আমি একটা বড় কাজ করেছি অলরেডি, সো এটা তো এমনি এমনি আসে নাই, সেই ডেডিকেশনটা যদি না থাকতো, টাইমে সময়ের পর সময় আমি যদি অপেক্ষা না করতাম তাহলে আসতো না। সো ফিল্মই হচ্ছে আমার নেশা, ফিল্মই আমার সব কিছু, আমি ফিল্মই করতে চাই। যদি ফিল্ম না করতাম, আমি যদি নাটক করতাম এই কন্টিনিউ, অপূর্ব বা নিশো, আমরা তো একসাথেই ইন্ডাস্ট্রিতে এসেছি, বা নীরব, আমি অপূর্ব, সো আমি নীরব তো চলে গেলাম ফিল্মে। লাস্ট 8-9 বছর ওরা যেভাবে নাটক করেছে, আমি নীরব যদি ঠিক একইভাবে নাটক করতাম তাহলে আসলে আমাদেরও সব দিক দিয়েই অনেক হেলদি থাকতো সব কিছু। সো আমরা ওগুলো যেহেতু স্যাক্রিফাইস করে ফিল্ম করছি, সো আপনি যদি কখনো স্যাক্রিফাইস করেন, স্যাক্রিফাইসের মূল্য আল্লাহ কোনো না কোনোভাবে দিবে। এবং সত্যিকার অর্থে তোমাদের দুজনের এই ডেডিকেশনটা কেউ হয়তো বলতে পারে কেউ যে আল্লাহ এই ছবিটা তুমি করলা, আরে ভাই ফিল্মটা করার চেষ্টা করছি তো, বড় প্রডিউসার নিলে আবার বড় রকম ভাববো। সো আমরা আসলে ফিল্ম লাভার আসলে, সত্যি সত্যি, এতে কোনো সন্দেহ নাই। এমন প্রত্যেকের জীবনে একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, ডাউনফল থাকে। তোমার ডাউনফলগুলো কিভাবে রিকভার করো? ধরো যদি মানে পলিটিক্যাল ফোন কল হোক বা এরপরে বিতর্কে জড়ানো হোক, সেগুলো কি তোমার ক্যারিয়ারে প্রভাব পড়েছে কখনো? যে ছবি থেকে বাদ পড়ে গেছে, না তুমি একটু বিতর্কিত, তোমার কলিগরা একটু মিশতে ছুটে গেছে, মানে আসলে খারাপ সময়ে মানুষ চেনা যায়, মানে সো ওই জায়গা থেকে তোমার রিয়েলাইজেশনটা কি? আমার রিয়েলাইজেশন মানে যেটা হয় যে আপস অ্যান্ড ডাউন, যেটা কথা বললেন স্পেসিফিকলি, যে আমি আসলে মানে খুব অভিমানী একটা ছেলে, আমি অনেক নিজের সাথে অভিমানী করি যে আমি আসলে যা না, যখন সেটা হয়ে যায় বা আমার যখন বলে ফেলে তখন আসলে কষ্টটা বেশি লাগে। তো আমি যেটা করি, আমি আসলে মানে আমি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, বা আমি অত ধর্মের অনেক কিছু করতে পারি না,
কিন্তু আমি তো প্রচণ্ড, আমি এমনও সময় গেছে যে আমার ডাউন সময়গুলোতে আমি প্রচণ্ড নামাজ পড়েছি, আমি কোরআন শরীফ পড়েছি, মানে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে চেয়েছো চেয়েছি যে আল্লাহ আমার তো কোনো দোষ নেই, বা এখানে তো তুমিই সব কিছু দেখছো, সো আমি তো এই কাজটা করতে চাই ঠিকঠাক মতো। এবং সবচেয়ে বড় কথা কি, আমি আল্লাহর মতো কখনোই মানে হ্যাঁ ডাউন হয়ে গেছি, সব দিক থেকে আমি প্রবলেমে পড়েছি, কিন্তু আমি আবার উঠে দাঁড়িয়েছি। এবং আমার কলিগরা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে, সবাই আমাকে বলে যে আমরা তো ব্যক্তি ইমনকে চিনি, আসলে ইমন কেমন। সো কলিগরা কখনোই যে ইমন থাকবে বলে এরকম কখনোই হয়নি আমার লাইফে, সাপোর্ট পেয়েছি সবার কাছ থেকে। আচ্ছা ওই যে বললাম যে আমি দিন শেষে আমার যখন আপস অ্যান্ড ডাউনগুলো যখন ডাউন সময়টা যখন দেখেছি, তখন আমি নিভৃতে আমি একজনের কাছেই চেয়েছি। সো উনি খারাপ সময়গুলো আমাকে পার করেছে সুন্দর করে। চমৎকার। মাহির সাথে সম্পর্ক এখন কেমন? মাহির সাথে সত্যি কথা বলতে কি, আগে আমার যেরকম সম্পর্ক ছিল এখনো এরকম ভবিষ্যতে কথা, মানে মাহির সাথে যে আমার মিডিয়া অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে একটু সাবধান হও কিনা তোমরা? না 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 কখনোই না, কারণ কি মাহির সাথে আমার আগেও খুব ভালো মানে অনেক আড্ডা মারতাম, এরকম না, বরং এর চেয়ে ভালো সম্পর্ক আমার মিমের সাথে। রাইট রাইট। আমার এর চেয়ে ভালো সম্পর্ক মোনালিসার সাথে, হ্যাঁ, তারপরে সারিকার সাথে আমরা আগে অনেক আড্ডা মারতাম, আমরা মোনালিসা, তারপরে আড্ডা বলতে কি আমরা কাজ করতাম তো প্রচুর একসাথে, তারপরে বিদাসিনা মিম, কুসুম শিকদার, হ্যাঁ। সো মাহির সাথে আমি এরকম আমার লাইফে কোনোদিন আমি আড্ডাবাজি করিনি, সত্যি। মানে একটা ছবির পারপাসে আমরা শুধু একদিন মিটিং করেছিলাম। আগেও যেরকম মাহির সাথে আমার যেরকম হাসি মুখে কথা হতো, এখনো হয়, ভবিষ্যতে এরকমই থাকবে। এমন তুমি ক্যারিয়ারে আসলে অনেকে সিনিয়র এখন, মানে হ্যাঁ, কারণ তোমার পরে অনেকে আসছে, সো একটা অবস্থান বা একটা দীর্ঘ অভিজ্ঞতার ভেতরে তুমি গিয়েছো। তো এই অভিজ্ঞতায় যখন দেশের বাইরে যাও, তখন এই তোমার দর্শক, তোমার ফ্যানরা আসলে তোমাকে মানে তখন কিন্তু অনেক ওয়ান টু ওয়ান তোমাদের সাথে কথা হয়, কি চায়, মানে তোমাদের কাছ থেকে কি দেখতে চায় বা কি বলে তখন তোমাদের কাছে? আসলে মানে এইটা খুবই ইন্টারেস্টিং যে মানে সেই বাংলা লিঙ্ক থেকে শুরু করে আজকে পর্যন্ত আমি আমার একই রকম ক্রাউড পেলাম সব জায়গায়, সেই একই রকম ভালোবাসাটা পেলাম। তো মানে এখনো আমাকে, মানে আমি যখন লস অ্যাঞ্জেলস বা নিউ ইয়র্কে যখন যাই, যখন দেখা হয় মানুষের সাথে, ভাই আপনার বাংলা লিঙ্কের সেই বিজ্ঞাপনটা আমরা এখনো, মানে এখনো আমাকে ওই জায়গাটাতে তারা ধারণ করেছে, মানে হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয়েছে যে ওই মানে ওই পার্সোনালিটিটা এখনো আছে। সো বলে যে ভাই আপনাকে আগে যেরকম ভালো লাগতো এখনো একই রকম ভালো লাগে, আপনি নতুন কাজের আপডেট কি, মানে অ্যাজ ইফ তারা কথা বলে ফ্যামিলি মেম্বার হিসাবে, যে তারা আমাকে আরও ভালো চায়, আরও ভালো ভালো কাজ দেখতে চায়। সো এইটা আমার কাছে অনেক ভালো লাগে, মাঝে মাঝে পরামর্শ দেয়, হ্যাঁ। সো ওগুলো আমি খুবই সুন্দরভাবে শুনি। সো মানে এবং তাদের কাছে গেলে তো ডেফিনেটলি ছবি তোলা হয়, আর গেলে তো পারফরমেন্স করি, সবার সাথে ওরকম হয় না। যখন আমাদের কিছু বড় ভাই আছে যারা খুবই আড্ডাবাজ, আমার প্রিয় শাহিন ভাই, সো শাহিন ভাই তো আমেরিকা গেলে উনি ঘুরায়, আমাদের প্রিয় আলী ভাই লস অ্যাঞ্জেলসে গেলে, আরও কিছু ভাই ব্রাদার আছে আমাদের, হ্যাঁ, রাহি ছাড়াও আরও অনেক ভালো ভালো ছেলেরা আছে। সো লস অ্যাঞ্জেলস হচ্ছে ইজ লাইক মাই সেকেন্ড হোম, এত প্রিয় মানুষ আছে ওইখানে। এবং নিউ ইয়র্কে আলম ভাই তো আছেই, শাহিন ভাই আছে, তারপরে আমার আরেক ভাই আছে জালাল ভাই। সো সব মিলে ওইখানে যখন যাই তখন মনে হয় যে ঢাকার চেয়েও বেশি মজা করছে। যাক যাক। এবং সত্যিকার অর্থেই তো ওরাও রিসিপশনটা খুব ওয়ার্মলি দেয়। সো অনেক অভিজ্ঞতা আছে ডেফিনেটলি আপনারাও। সো ওনারা আসলে খুব ভালো মানুষ। একদমই।